ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 11তম পর্ব। রাজনৈতিক স্বার্থ। ব্যক্তিগতভাবে স্বয়ং পোপ দ্বিতীয় আরবানের ক্ষেত্রে এই অভিযানের জন্য এত দৌড়ঝাঁপের মূল অনুপ্রাণিকা ছিল রাজনৈতিক, অর্থাৎ আপন ক্ষমতার পরিধি ও প্রতিপত্তি বিস্তার এবং প্রতিদ্বন্দ্বীদের দমন। ইউরোপের শাসকবর্গের অনুপ্রাণিকাও এটি ছিল। এসব শাসকদের লোভ ও চাহিদা কোনো কিছুতেই স্থিমিত হতো না। আপন কর্তৃত্বাধীন ভূমির ক্ষমতার জোরে তারা আরও অনেক ভূখণ্ডের মালিকানার জন্য লালায়িত ছিল। আর তাই প্রথম ক্রুসেড অভিযানের সফলতা প্রত্যক্ষ করে পরবর্তী অভিযানগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তারা হুমড়ি খেয়ে পড়েছিল। তাছাড়া ইউরোপের শাসকবর্গ প্রত্যক্ষ করেছিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যে ইতিমধ্যে দুর্বলতার প্রভাব প্রকাশ পেতে শুরু করেছে। যে কোনো সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের অর্থ হলো সঙ্গে সঙ্গে সেলজুক বা অন্য কোনো মুসলিম সামরিক শক্তির সামনে ইউরোপের পূর্ব দুয়ার উন্মুক্ত হয়ে পড়বে। তখন একদিকে প্রাচ্য থেকে আগত মুসলমান এবং অপরদিকে আন্দালুসের মুসলমান দুই শত্রুর মাঝে পড়ে ইউরোপীয় খ্রিস্টানদের অবস্থা হবে সরাসরি দুই চোয়ালের মাঝে আটকা পড়ার মতো। এ কারণে আমরা দেখেছি ক্রুসেড অভিযানের প্রথম দিকে ইউরোপীয় শাসকগণ গড়িমসি করলেও পরবর্তী অভিযানগুলোতে অংশগ্রহণের জন্য তারা সাগ্রহে ছুটে এসেছিল। বরং তাদের কেউ কেউ নিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে ফিলিস্তিন বা মিশর ভূমিতে পৌঁছে গিয়েছিল। সামাজিক অনুপ্রেরণা। ক্রুসেড যুদ্ধ পূর্ব ইউরোপের অবস্থা আলোচনা করতে গিয়ে আমরা পেছনে সেই দুঃসহ পরিস্থিতি চিত্র তুলে ধরেছি, যার মাঝে তৎকালীন ইউরোপের কৃষক ও দাস শ্রেণী দিনাতিপাত করছিল। পানাহার দ্রব্যের অপ্রতুলতা তো ছিলই, পরিস্থিতি ছিল চূড়ান্ত পর্যায়ে শোচনীয়। কৃষক শ্রেণীর ন্যূনতম অধিকারও ছিল না। জমির সঙ্গে তারাও বিক্রি হতো। কোনো ধরনের সম্পদের মালিকানা লাভের অধিকার তাদের ছিল না। একজন মানুষ কখনো কখনো হয়তো ক্ষুধায় ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু আচরণগত অবস্থা ও মানসিক নিপীড়ন অনেক সময় ক্ষুধ পিপাসার চেয়েও অসহ্য হয়ে পড়ে। এ কারণে ইউরোপের সাধারণ কৃষক শ্রেণী ক্রুসেড অভিযানকে নিজেদের জীবন ব্যবস্থা পরিবর্তনের এবং লাঞ্ছনাকর দাসত্বের শৃঙ্খল থেকে সম্ভাব্য নিষ্কৃতির এক সুবর্ণ সুযোগ মনে করেছিল। আর তাই কৃষকেরা অভিযানে যোগ দিয়েছিল নিজেদের স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে, নিজেদের অতি সাধারণ সামান্য সামানাটুকুও সঙ্গে নিয়ে। তাদের দৃষ্টিতে এটি ছিল প্রত্যাবর্তনহীন এক অভিযাত্রা, পরিস্থিতির পূর্ণ পরিবর্তন প্রচেষ্টা এবং দুর্দশা ও শোষণের জীবনের বিরুদ্ধে এক প্রকৃত বিদ্রোহ। এ কারণে আমরা সামনের ঘটনা প্রবাহে শীঘ্রই অবলোকন করব যে এই দুর্দশাগ্রস্ত দলটি এমনকি বাহিনী বিন্যাস ও পরিকল্পনা চূড়ান্তকরণের সময়টুকু পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেনি, বরং মূল প্রশিক্ষিত বাহিনীকে ছাড়া নিজেরাই দ্রুত বেরিয়ে পড়েছে। কার্যত মনে হচ্ছিল অসহায় এ মানুষগুলো এক দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির আশায় ছুটে পালাচ্ছে। এসব দুস্থ ও বিপর্যস্ত মানুষের সঙ্গে অপরাধী ও রাষ্ট্রীয় আইন ভঙ্গকারীদের একটি দলও যোগ দিয়েছিল। তারা বিচারিক আইনে অপরাধী হওয়ায় হয়তো শাস্তির সম্মুখীন ছিল কিংবা শাস্তির হুমকিতে ছিল। তাদের দৃষ্টিতে ক্রুসেড অভিযানে অংশগ্রহণ কেবল আইন থেকে নিষ্কৃতির পথই ছিল না, ছিল নিজেদের সন্ত্রাসী জীবনের নিত্যকর্ম, ছিনতাই, রাহাজানি ইত্যাদির অবারিত সুযোগ। আর পরবর্তী সময়ে এ বিষয়টিও ক্রুসেড অভিযানে নানাবিধ অন্যায় অনাচারের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা বিস্মৃত হওয়া মোটেও সম্ভব নয়। মোটামুটি এসব অনুপ্রাণিকা ও কার্যকারণের দাবিতেই তৎকালীন ইউরোপীয় সমাজ ইসলামী ভূমিতে যুদ্ধাভিযান পরিচালনা এবং ইসলামী ভূমি, সম্পদ ও নাগরিকদের উপর প্রভাব বিস্তারের ময়দানে অবতীর্ণ হয়েছিল। পরবর্তী জানার বিষয়, তাদের এত সব পরিকল্পনা ও প্রস্তুতি, চেষ্টা ও কর্মপ্রচেষ্টা কি পরিণত লাভ করেছিল। সম্ভবত প্রথম বাহিনীটি যখন শাম অভিমুখে রওনা হয়েছিল তখনকার চিত্র কেমন ছিল, আর ইসলামী ভূখণ্ডে পা রাখার পূর্বে কনস্টান্টিনোপলের সম্রাটের সঙ্গেই বা এই বিশাল বাহিনী কীরূপ আচরণ করেছিল। প্রিয় পাঠক, এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে এখানেই না থেমে অগ্রসর হতে হবে সামনের পরিচ্ছেদে।
ইসলামী ভূখণ্ড অভিমুখে ক্রুসেডার বাহিনী, ইউরোপের পথে পথে উচ্ছৃঙ্খল জনতা ধ্বংসযজ্ঞ। দুঃসহ কষ্টের জীবন থেকে নিষ্কৃতি লাভের আশায় ইউরোপের বিভিন্ন অঞ্চলের কৃষক শ্রেণী প্রবল উদ্দীপনা নিয়ে নিজ নিজ এলাকা থেকে রওনা হয়। তারা এমনকি নিয়মিত ও প্রশিক্ষিত বাহিনী প্রস্তুত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ছিল না। নিজেদের সংখ্যাধিক্য ও প্রবল উদ্দীপনায় বিভ্রান্ত ও প্রবঞ্চিত হয়ে তারা নিজেরাই ইসলামী ভূখণ্ড অভিমুখে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ সম্মুখ সমর সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা দূরে থাক, সম্ভবত তাদের অধিকাংশের ইতিপূর্বে কখনো তরবারি ধরার অভিজ্ঞতাও ছিল না। উচ্ছৃঙ্খল জনতার একটি বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন কাঙ্গাল খ্যাত ধর্মযাজক ওয়াল্টার। ওয়াল্টার ছিলেন বাউআসি অঞ্চলের একজন দুর্বৃত্ত যোদ্ধা। ওয়াল্টারের নেতৃত্বাধীন বাহিনীটিতে মাত্র ৮ জন নিয়মিত যোদ্ধা ছিল। অনিয়মিত বাহিনীটি ফ্রান্স থেকে রওনা হয়ে প্রথমে জার্মানি অতিক্রম করে। পথে অতি উৎসাহী অনেকে তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় যদিও ওয়াল্টার তার বাহিনীকে বিন্যস্ত করে নেন, কিন্তু তারপরও বাহিনীর সদস্যদের আচার আচরণে সুস্পষ্টভাবেই অনভিজ্ঞতা ও অব্যবস্থাপনা প্রকাশ পাচ্ছিল। জার্মানি অতিক্রম করার পর উচ্ছৃঙ্খল জনতার বাহিনীটি হাঙ্গেরির ভূখণ্ড পাড়ি দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যে পা রাখেন। এ পর্যায়ে এসে তাদের এই অভিযানের উগ্র মনোবৃত্তি ও অনৈতিক স্বভাব প্রকৃতি পুরোপুরি উন্মোচিত হয়ে পড়ে। উচ্ছৃঙ্খল কৃষক জনতার বাহিনীটি নিজেদের বিশাল জনশক্তির কথা ভেবে উন্নত হয়ে পড়ে। নিজেদের অতীত জীবনের লাঞ্ছনা বঞ্চনা ও খুদ পিপাসার ইতিহাস স্মরণ করে তারা ভুলে যায় আপন গন্তব্যের কথা এবং লক্ষ্য উদ্দেশ্যের কথা। তারা তো রওনা হয়েছিল প্রাচ্যের নিপীড়িত খ্রিস্টানদের উদ্ধার করতে, কিন্তু সে কথা ভুলে গিয়ে পথেই তারা বিভিন্ন নগর ও জনপদে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়। অথচ নিরাপদ ও শান্তিপূর্ণ এসব জনপদ ছিল সম্পূর্ণই খ্রিস্টান অধ্যুষিত। স্বাভাবিক প্রত্যাশা এটাই ছিল যে ক্রুসেডার বাহিনী খ্রিস্টান জাতির রক্ষাকর্তা হিসেবে অভিভূত হতে যাচ্ছে, যমদূত নয়। নিঃসন্দেহে ওয়াল্টারের নেতৃত্বাধীন বাহিনীর এই সিদ্ধান্ত ছিল খ্রিস্টান ইউরোপের ইতিহাসে এক অমোচনীয় কলঙ্ক দাগ। উচ্ছৃঙ্খল কৃষকরা পথে বিভিন্ন জনপদের অধিবাসীদের উপর হামলা চালানোর পাশাপাশি নির্বিচারে ধন সম্পদ লুট করতে থাকে। রাজ্যের অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট নৈরাজ্যে বাইজেন্টাইন রাজা হতভম্ব হয়ে পড়েন। ধর্মীয়, রাজনৈতিক, সামরিক সব ধরনের বোধ উপলব্ধি শূন্য এই বিশাল বাহিনীকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাদের ধর্মীয় চেতনা শূন্যতার বিষয়টিতে একেবারেই সুস্পষ্ট, কারণ তারা ন্যূনতম যৌক্তিক কোনো কারণ ছাড়াই স্বজাতীয় খ্রিস্টানদের হত্যা করছে। রাজনৈতিক চেতনা শূন্যতার দিকটিও সুস্পষ্ট, কারণ তারা এই হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালাচ্ছিল সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী বাইজেন্টাইন সাম্রাজ্যে, যার আছে সুবিশাল ও অভাবনীয় সামরিক শক্তি। তার পূর্বেই উল্লেখ করা হয়েছে যে তাদের সামরিক জ্ঞানও ছিল শূন্যের কোঠায়, যা তাদের বাহিনী বিন্যাস ও যুদ্ধ আচরণের সুস্পষ্ট অনুমিত হচ্ছিল। বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমিনিসুস সার্বিক দিক বিবেচনা করে এই বিশাল জনগোষ্ঠীকে আক্রমণ করে নিঃশেষ করে দেওয়ার পরিবর্তে ধৈর্য ধারণ করাই সমীচীন মনে করেন, কারণ তিনি তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে চাচ্ছিলেন। আর তাই কাঙ্গাল ওয়াল্টারের বাহিনী কনস্টান্টিনোপলের নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হলেও সম্রাট তাদের কোনো ক্ষতি না করে তাদেরকে অন্যান্য বাহিনীর অপেক্ষায় নগর প্রাচীরের বাইরে অবস্থান করার নির্দেশ দেন। ওদিকে ধর্মযাজক পিটারও ততদিনে দরিদ্র কৃষক শ্রেণীর প্রচুর নারী, পুরুষ, শিশু সমবেত করে ফেলেছেন। ববগুড়ে অপরাধী ও ব্যভিচারিণী নারীদের একটি বড় অংশ তাদের সঙ্গে সমবেত হচ্ছিল। তারা সকলে জার্মানির রাইন নদীর অববাহিকায় একত্র হয়ে 489 হিজরি সনে 1096 খ্রিস্টাব্দের 20 এপ্রিল জার্মানি ত্যাগ করে। এ দলেও অতি অল্প সংখ্যক পেশাদার সৈন্য ছিল। ধর্মযাজক পিটার তার ল্যাংড়া গাদায় চড়ে বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। কাঙ্গাল ওয়াল্টারের বাহিনী যেমন কনস্টান্টিনোপলের পথে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছিল, ধর্মযাজক পিটারের বাহিনীও একই ঘটনা ঘটায়। পিটারের বাহিনী হাঙ্গেরির সীমানায় প্রবেশ করতেই ব্যাপক ও বিস্তৃত পরিসরে লুটতরাজ ও নৈরাজ্য শুরু করে, কারণ তার বাহিনী ছিল
কাঙ্গাল ওয়াল্টারের বাহিনীর তুলনায় আকারে যেমন বড়, তেমনি স্বভাব প্রকৃতিতে তুলনামূলক বেশি উচ্ছৃঙ্খল। এর ফলে ধর্মযাজক পিটারের অভিযানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। তিনি যদিও তার বাহিনীর নাম দিয়েছিলেন প্রভুর বাহিনী, কিন্তু তার বাহিনীর সদস্যরা খ্রিস্টান নাগরিকদের প্রাণ নিশ্চিহ্ন করতে এবং তাদের ধনসম্পদ লুট করতে সামান্য দ্বিধাও করেনি। বিশেষ করে হাঙ্গেরির স্যামলিন নগরীতে ট্র্যাজেডি ভয়াবহ রূপ ধারণ করে। ধর্মযাজক পিটারের সঙ্গীরা এই খ্রিস্টান অধ্যুষিত নগরীটিতে হামলা চালিয়ে নির্মম হত্যাযজ্ঞ চালায়। একসঙ্গে প্রাণ হারায় 4000 খ্রিস্টান নাগরিক। হাঙ্গেরির রাজা কুলেমান বিপজ্জনক পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন। এমন একদল লোক যারা নিজেদের প্রতীক হিসেবে ক্রোশ উত্তোলন করেছে, তারা এরূপ ধ্বংসাত্মক আচরণ করবে তা তিনি মোটেও প্রত্যাশা করেননি। তিনি তৎক্ষণাৎ সৈন্য সমাবেশ করে ধর্মযাজক পিটারের বাহিনীর উপর আক্রমণ চালান। ফলে পিটারের সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে হাঙ্গেরির বন জঙ্গলে ছড়িয়ে পড়ে। কিছু মারা পড়ে আর বাকিরা পালিয়ে নিজেদের সন্ত্রাসী অভিযান অব্যাহত রাখতে পার্শ্ববর্তী বাইজেন্টাইন ভূমিতে চলে যায়। বাইজেন্টাইন ভূমিতে গিয়ে তারা নতুন করে সমবেত হয়। বাইজেন্টাইন গোয়েন্দারা তাদেরকে কড়া নজরদারিতে রাখলেও ইচ্ছা করেই তাদেরকে কনস্টান্টিনোপল অভিমুখে অগ্রসর হওয়ার সুযোগ করে দেয়। বাইজেন্টাইন প্রশাসনের লক্ষ্য ছিল পিটারের বাহিনীকে কাঙ্গাল ওয়াল্টারের বাহিনীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু বাইজেন্টাইন প্রশাসনের এই শিথিলতা পিটারের সন্ত্রাসী দলটিকে নতুন করে লুটপাট শুরু করতে প্ররোচিত করে তোলে। স্যামলিন ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটে এবার বাইজেন্টাইন সাম্রাজ্যভুক্ত নিস নগরীতে। ধর্মযাজক পিটার ও তার সঙ্গীরা প্রচুর সংখ্যক অর্থোডক্স খ্রিস্টানকে হত্যা করে এবং বিভিন্ন জনবসতিতে আগুন লাগিয়ে দেয়। অবস্থা দৃষ্টে বাইজেন্টাইন সৈন্যরা নিশ্চুপ বসে না থেকে হামলা চালিয়ে পিটারের বাহিনীর প্রচুর সদস্যকে হত্যা করে। পিটার পশ্চিম ইউরোপ থেকে ইতিপূর্বে যেসব দান অনুদান সংগ্রহ করেছিলেন, বাইজেন্টাইন সৈন্যরা তাও ছিনিয়ে নেয়। তবে এত কিছুর পরও বাইজেন্টাইনরা চাচ্ছিল এই উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী দলটিকে পুরোপুরি নিঃশেষ না করে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে পাঠাতে। পিটারের বাহিনী যখন সুফিয়া নগরের কাছে পৌঁছায়, বাইজেন্টাইন সম্রাট তখন তাদের কাছে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাদেরকে এই উচ্ছৃঙ্খল ও বর্বর আচরণের পরিণতি সম্পর্কে সতর্ক করেন এবং বাইজেন্টাইন ভূখণ্ডের কোনো নগরীতে 3 দিনের বেশি অবস্থান না করার নির্দেশ দেন। এরপর বাইজেন্টাইন বাহিনীর একটি ইউনিট তাদেরকে কনস্টান্টিনোপলের প্রাচীরের দিকে পরিচালিত করে কাঙ্গাল ওয়াল্টারের বাহিনীর সঙ্গে যুক্ত করার দায়িত্ব নেয়। নিঃসন্দেহে পাঠক এই উচ্ছৃঙ্খল বাহিনীর কর্মকাণ্ড পাঠ করে অত্যন্ত বিস্ময় বোধ করছেন। পাঠক অবাক হয়ে ভাবছেন, এমনটিও হওয়া কি সম্ভব? কিন্তু ইতিহাসের নিবিষ্ট পাঠক ও সূক্ষ্মভাবে ইতিহাস বিশ্লেষণকারী ব্যক্তি মাত্রই উপলব্ধি করবেন যে এতে বিস্ময়ের কিছু নেই, বরং এটি একেবারেই স্বাভাবিক একটি বিষয়। ইতিহাসের পরতে পরতে বহুবার এরূপ ঘটনা ঘটেছে। বস্তুত সমকালীন ইউরোপীয় খ্রিস্টান সমাজ ছিল এমন এক সম্প্রদায় যাদের মাঝে দয়া ও মানবতা, ধর্মীয় বোধ ও চারিত্রিক উদারতা এসব গুণের মোটেও অস্তিত্ব ছিল না। আর যারা এসব চারিত্রিক গুণে গুণান্বিত নয়, নিঃসন্দেহে তারাই এসব স্বেচ্ছাচারী ও সন্ত্রাসী সম্প্রদায়ে পরিণত হবে। কাদেসিয়ার প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হওয়া পার্সিক বাহিনীও পথে ঠিক একই কাজ করেছিল। তারা পথে পারস্য ভূখণ্ডের বিভিন্ন নগরী ও গ্রামে হামলা চালিয়েছিল। সেসব জনপদে যারা বসবাস করত তারা রক্ত ও ধর্ম পরিচয় উভয় দিক থেকেই পার্সিক নাগরিক ছিল। তা সত্ত্বেও পার্সিক বাহিনীর ভূখণ্ডগুলোতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, নাগরিকদের হত্যা করে তাদের ধনসম্পদ ও ঘরবাড়ি লুটপাট করে এবং নারী শিশুদের উপর নির্মমতা চালায়। এমনকি চলমান ঘটনা প্রবাহে যে বাইজেন্টাইন সেনাবাহিনী এসব উচ্ছৃঙ্খল বাহিনীকে শান্তি বজায় রাখার, নিজেদের সাম্প্রদায়িক চেতনা সংবরণ করার এবং আপন ধর্মীয় ভাইদের হত্যা না করার পাঠদান করছে, কালের আয়নায় আমরা তাদের কি চেহারা দেখতে পাই? তারাই তো শাম অঞ্চলের খ্রিস্টান নাগরিকদের অত্যাচার ও নিপীড়নের নানা রকম স্বাদ আস্বাদন করিয়েছে, তাদের উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছে এবং তাদের উৎপাদিত ফল ফসল জোর করে রোমান সাম্রাজ্যে নিয়ে গেছে। মিশরে তো তাদের আচরণ ছিল আরও নিপীড়নমূলক, অথচ শাম ও মিশরবাসী তো ধর্ম পরিচয়ে তাদের মতো অর্থোডক্স খ্রিস্টানই ছিল।
আসুন জার্মানি নাৎসি বাহিনীর কথায়। তারা যখন নিজেদের শক্তিমত্তা উপলব্ধি করে উন্নত হয়ে উঠেছিল তখন কি আচরণ করেছিল। যেসব জাতিবর্গ জার্মান নাৎসিদের নির্যাতনের শিকার হয়েছিল তারা সকলে জার্মানদের মতো খ্রিস্টানই ছিল। জার্মানদের কথা রাখুন, কোনো ইসলামী বাহিনী যদি কেবল নামেই ইসলামী বাহিনী হয়, সুষম চরিত্র গুণ শূন্য এবং শরীয়তের সুনির্দিষ্ট নিয়মকানুন হতে বিমুখ হয়, তাহলে তারাও পরিণত হয় আরেক সন্ত্রাসী বাহিনীতে। অমুসলিমদের পূর্বে মুসলমানরা তাদের অসদাচরণের শিকার হয়। আর এর বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখে থাকি, যেসব মুসলিম বাহিনীর ক্ষেত্রে যারা ইসলাম হতে সম্পূর্ণ দূরে থেকে ধর্মনিরপেক্ষতার নীতি অনুসরণ করে থাকে। কাঙ্গাল ওয়াল্টার ও ধর্মযাজক পিটার এর অভিযানের এই প্রাথমিক বিবরণী আমাদের সামনে ক্রুসের যুদ্ধের স্বভাব প্রকৃতি ও লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি সুস্পষ্ট করে দেয়। যদিও প্রতীক হিসেবে ক্রুশ উত্তোলন করা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এই অভিযানের লক্ষ্য ছিল মূলত লুটতরাজ, জবরদখল ও সম্পদ অর্জন। উল্লেখিত দুটি দল ছাড়াও আরও কিছু জাতি গোষ্ঠী একই উদ্দেশ্যে পশ্চিম ইউরোপ থেকে রওনা হয়েছিল, যেমন বলকোমারের বাহিনী, গর্সচকের বাহিনী, ইমিচের বাহিনী। প্রতিটি বাহিনীর বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ভূখণ্ডে রাহাজানি সৃষ্টি করা। ইমিচের বাহিনী রাইন নদীর উপত্যকায় স্পেয়ার নগরীতে 12 জন ইহুদি নাগরিকদের হত্যা করে। এরপর তারা উরমুজ নগরীতে হত্যা করে 500 ইহুদিকে। এটি 1096 খ্রিস্টাব্দের 20 মের ঘটনা। মেহনজ নগরীতে তারা হত্যা করে 1000 ইহুদি নাগরিককে। বলকোমারের বাহিনীও গ্রাগ নগরীতে প্রচুর ইহুদি নাগরিকদের হত্যা করে। এসব অভিযানে ক্রুসেডার বাহিনীর লালিত উগ্র জাতীয়তাবাদী চেতনা পুরোপুরি উন্মোচিত হয়ে পড়ে, কারণ তারা ক্যাথলিক রাষ্ট্রগুলোতে ইহুদিদের হত্যা করেছিল, প্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অর্থোডক্সদের হত্যা করছিল, আর সামনে অগ্রসর হচ্ছিল মুসলমানদের হত্যা করার জন্য। তবে এই শেষোক্ত বাহিনীগুলো, বিশেষ করে ইমিচ ও বলকোমারের বাহিনী, পথে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়। হাঙ্গেরির রাজা কোলোম্যান তাদের জন্য ওত পেতেছিলেন। তিনি আশঙ্কা করছিলেন যে তারাও কাঙ্গাল ওয়াল্টার ও ধর্মযাজক পিটারের বাহিনীর ঘটনার পুনঃমঞ্চায়ন ঘটাতে পারে। এ কারণেই তিনি এ বাহিনীগুলোকে অবরোধ করেন এবং পুরোপুরি নিঃশেষ করে দেন। ফলে ওয়াল্টার ও পিটারের বাহিনীর সঙ্গে শরিক হয়ে ইসলামী ভূখণ্ডে ক্রুসেড অভিযান পরিচালনার সুযোগ তাদের হয়নি। নিঃসন্দেহে এ ঘটনা ছিল দুঃসহ দারিদ্র্যের জীবন থেকে পালিয়ে আসা দুর্ভাগা একদল লোকের অত্যন্ত করুণ পরিণতি। হাঙ্গেরির বন জঙ্গলে অসহায় কিছু লোকেরই কেবল মৃত্যু ঘটেনি, অপমৃত্যু ঘটে তাদের ইসলামী প্রাচ্যে সুখময় জীবনযাপনের স্বপ্নেরও। আমরা আবারও কনস্টান্টিনোপলের নগর প্রাচীরের কাছে ফিরে আসছি, যেখানে 1096 খ্রিস্টাব্দের আগস্টের শুরুতেই ধর্মযাজক পিটারের বাহিনী কাঙ্গাল ওয়াল্টারের বাহিনীর সঙ্গে মিলিত হওয়ার জন্য পৌঁছে গিয়েছে। উভয় বাহিনীর সম্মিলনে ইতিমধ্যেই ক্রুসেডার বাহিনী বিশাল আকার ধারণ করেছে। এসব কৃষক ও দুঃসাহসী জনতার সংখ্যা নির্ণয়ে ঐতিহাসিক বর্ণনাসমূহে বিরোধ রয়েছে। কোনো বর্ণনায় 25,000-এর কথা উল্লেখ করা হয়েছে, আবার কোনো বর্ণনায় সর্বোচ্চ 1 লাখের কথাও এসেছে। শর্তব্য যে সব বর্ণনায় ছিল নারী ও শিশুদের বাদ দিয়ে কেবল যুদ্ধ পুরুষদের হিসাব করে। ধর্মযাজক পিটার কনস্টান্টিনোপলের কাছে পৌঁছলে বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমোনিসাস তাকে সাদর সম্ভাষণ জানান। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তাকে সহায়তা করার জন্য ইউরোপের পাঠানো এই বিশাল উশৃঙ্খল জমায়েত দেখে তিনিও মুগ্ধ হন, কিন্তু তিনি জানতেন যে এটি মূল ক্রুসেডার বাহিনী নয়, বরং মূল প্রশিক্ষিত বাহিনীর অগ্রবর্তী দল মাত্র। এ কারণেই তিনি ধর্মযাজক পিটারকে মূল বাহিনীর জন্য অপেক্ষা করতে বলেন এবং প্রশিক্ষিত সেলজুক বাহিনীর মোকাবেলায় তাড়াহুড়া বা দুর্বিনীত ভাব প্রকাশ করতে নিষেধ করেন। কিন্তু দারিদ্র্য ও নিপীড়নে যাতা করে পৃষ্ঠ উশৃঙ্খল খ্রিস্টান বাহিনীর ধৈর্য ধারণের সময় কোথায়? তারা এবার বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের আশেপাশের বিভিন্ন জনপদেই লুটতরাজ শুরু করে। অবস্থা দৃষ্টে বাইজেন্টাইন সম্রাট আশঙ্কা করেন যে এভাবে চলতে থাকলে বাইজেন্টাইন সৈন্যরা সাম্রাজ্যের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে এবং
কনস্টান্টিনোপল ও আশেপাশের অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি এবার সমবেত ক্রুসেডার বাহিনীকে কাল বিলম্ব না করে দ্রুত বসফরাস প্রণালী পার করিয়ে এশিয়া মাইনরের ইসলামী ভূখণ্ড অভিমুখে রওনা করিয়ে দেওয়াই সমীচীন মনে করেন। যদিও সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমিউনিসস তাদের হঠকারিতাপূর্ণ কর্মকাণ্ডে প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন, তথাপি তিনি তাদেরকে সদুপদেশ প্রদান করেন এবং বাইজান্টাইন জাহাজ দিয়ে প্রণালী পার হওয়ার ব্যবস্থা করে দেন। তিনি তাদেরকে কিছু অস্ত্রশস্ত্র প্রদান করেন এবং আসন্ন অভিযানে সহায়তা করার জন্য তাদের সঙ্গে কয়েকজন গোয়েন্দা সমর বিশেষজ্ঞ প্রেরণ করেন। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 11তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।